বকবক করি, কথা বলি, টিভিতে বলি। আর এই গোপালদা অনেকদিন আগেই বলেছেন আজকে কোনো টিভি চ্যানেলে যাওয়া যাবে না, এখানেই বসতে হবে। একটু দেরিতে এসেছি, আপনারা অনেকক্ষণ ধরে অনুষ্ঠান দেখছেন। ভাই শুভ একটি অত্যন্ত ভালো কাজে হাত দিয়েছে, ওকে খুব পছন্দ, জানেন আপনাদের পাড়ার ছেলে। আমি শুধু এই অঞ্চল সম্বন্ধে বলবো যে দেখুন, আপনারা অনেক সংগ্রাম পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই পশ্চিমবঙ্গের অধিবাসী, যে মানুষটাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই সমবেত হয়েছি, এই মানুষটি যদি পশ্চিমবঙ্গের মাটিতে ভবানীপুরে জন্মগ্রহণ না করতেন 1901 সালে, তাহলে আমরা বোধহয় পশ্চিমবঙ্গের নাগরিক নাও বলতে পারতাম। আমরা হয়তো এরকম হতো বাংলাদেশের নাগরিক, আমাদের প্রধানমন্ত্রীর নাম হতো হয়তো শেখ হাসিনা কিংবা মোহাম্মদ ইউনূস। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে মানুষটাকে সর্বাগ্রে পেয়েছি অথচ ভুলে গেছি, সেই মানুষটি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেখুন, বড় গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা দিয়ে তো মানুষকে বোঝানো যাবে না, কিন্তু আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের বলবো। আজকে এই মানুষটিকে স্মরণ করতে নতুন সরকার, নবনির্বাচিত সরকার উদ্যোগী হয়ে ছুটি দিয়েছে। আমরা তো ভুলেই গিয়েছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামের মানুষটি একসময় জন্মগ্রহণ করেছিলেন। আমরা পশ্চিমবঙ্গ বললে বুঝতাম রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনোত্তর ভারতে ডক্টর বিধানচন্দ্র রায় এসে আমরা শেষ করতাম। কিন্তু বাংলার মনীষীর তালিকায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তাৎপর্যটা বা প্রয়োজনীয়তাটা কতটা প্রয়োজনীয়, এটা ইতিহাসবিদরা, রাজনৈতিক নেতারা বাঙালিকে ভুলিয়ে দিয়েছিল। আমি খুব সংক্ষেপে এইটুকু তো ভারী কথা বললাম। কেন ভারী কথাটা বললাম যে এটা না বললে বোধহয় অসম্পূর্ণ থেকে যায়, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একজন মানুষ, মাটি তলায় ছিলেন দীর্ঘদিন, সেই মানুষটিকে খুঁড়ে বার করা নয়। সবাই জানতো যে হরপ্পা মহেঞ্জোদারোর মতো একটা সভ্যতা মাটির তলায় আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় না এলে সেটা হয়তো আমরা খুঁজে বার করতে পারতাম না। এই পরিবর্তনের সরকার যদি ক্ষমতায় না আসতো, শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ যদি না হতেন, রাজ্য বিজেপির সভাপতি যদি শ্রমিক ভট্টাচার্য না হতেন, আজকে আমরা এইখানে দাঁড়িয়ে কি জন্মদিন পালনটা করতে পারতাম? 125তম জন্মদিন পারতাম না। কিন্তু এই মানুষটিকে দাগিয়ে দেওয়া হয়নি হিন্দুত্ববাদী এবং ইনি মুসলিম বিরোধী, যা আমাদের নয়। আমি একটা ছোট্ট প্রমাণ দেব। আমি বলছি, বক্তৃতা বড় করব না, একটু ধৈর্য ধরে শুনবেন। একজন মানুষের নাম, মানুষকে আপনারা সবাই চেনেন, নজরুল ইসলাম। নজরুল ইসলামের নামটার সঙ্গে বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা পরিচিত, তাকে কবি বলে চিনি। কিন্তু সেই মানুষটি 1941 সালে এই মানুষটি সম্বন্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কি লিখেছিলেন, 4 লাইনে 6 লাইনের একটা ছোট্ট চিঠি আপনাদের পড়ে শোনাবে। আমি ইতিহাসের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তাই আমার এগুলো পড়তে, অনুসন্ধান করতে ভালো লাগে। 1901 সালে জন্ম, 53 সালে মৃত্যু, মাত্র 52 বছর মানুষের একটা জীবনের আয়ু হতে পারে না, বড্ড ছোট জীবন। কিন্তু বাংলার একটা ধারা আছে যে অল্প বয়সে বাঁচলে তিনি যদি প্রকৃত গুণী হন তাহলে একটা দাগ রেখে যান। একটা কথা আছে না, যে ওরে জন্মেছিস যখন পৃথিবীতে, একটা দাগ রেখে যাস, ঠাকুরের কথা। তো 53 মানে মাত্র 52 বছর বয়সের মানুষটা কি দাগ কেটেছিলেন এটা বোঝা দরকার। দেখুন, যে মানুষটি 20 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং বিদেশ থেকে গিয়ে ব্যারিস্টার হয়েছে, তিনি তো বৈভবে প্রাচুর্যে জীবনযাপন করতে পারতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যেমন সমস্ত কিছু ছেড়ে মায়ামোহ ত্যাগ করে এই পশ্চিমবঙ্গে নিজের জীবন বিলীন করে দিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সমস্ত বৈভবে জীবন ছেড়ে যেমন বাংলার জন্য, ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছিলেন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো তার থেকে কোনো অংশে কম নয়। কেন বলছি এই কারণে? এই মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন সম্ভবত 1934 থেকে 1938। এই মানুষটি অবিভক্ত ভারতবর্ষে, আমি তথ্যে হয়তো একটু সামান্য বিচ্যুতি হতে পারে, সবটা আর মুখস্থ রাখতে পারি না,
1941 সালে ফজলুল হক মন্ত্রিসভা হয়েছিল, তখন অবিভক্ত বাংলা, তখন ব্রিটিশ আমলে একটা মন্ত্রিসভা ছিল। সেই মন্ত্রিসভায় 1 বছর মন্ত্রী ছিলেন এই মানুষটি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জীবনে ওঠা পড়া এবং স্বাধীনতার পরে এই মানুষটাকে বিস্তৃত হওয়া, এটাই আমার কাছে খুব লজ্জা লাগে। যত পড়েছি, যত দেখেছি, আরে এই মানুষটার মধ্যে এত প্রাচুর্য বৈভব ছিল, অথচ তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। একটা সভ্যতা আবিষ্কারের মতো এক সময় আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আবিষ্কার করে জানলাম। এই মানুষটিকে 1941 সালে নজরুল ইসলাম, তিনি একটা ছোট্ট চিঠি লিখেছিলেন। তখন তিনি ফজলুল হক মন্ত্রিসভার সদস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। নজরুল ইসলামের সেই জীবনটা আর্থিক অনটনে ভুগছিল, তিনি বড় কষ্টে ছিলেন। একটা ছোট্ট সাহায্য সরকারের কাছ থেকে চেয়েছেন। সাহায্যটা কি? যে মধুপুরে তিনি তার জীবনটা, অবশিষ্ট জীবনটা কাটাতে চান, যদি একটু সরকারের সহযোগিতা মেলে। ফজলুল হকের কাছে চিঠি লিখলেন নজরুল ইসলাম, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে কোনো সাড়া পেলেন না। এই সাড়া না পাওয়ার পর নজরুল ইসলাম চিঠি লিখলেন এই মানুষটিকে, যার জন্মদিন আমরা পালন করছি পরিবর্তনের সরকার আসার ফলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র, যিনি জন্মেছিলেন সেই ভবানীপুরে, যার আদি বাড়ি ছিল হুগলিতে তারকেশ্বরে, সেই মানুষটিকে চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? আমি 4 লাইনের ছোট্ট চিঠিটা আপনাদের কাছে পড়ব। শ্রীচরণেশু মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদকে লিখছেন নজরুল, এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি ও ভালোবাসি, আর কাউকে নয়। কে বলছেন? নজরুল ইসলাম, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। যদিও নজরুল ইসলামকে আমরা মুসলিম বলে দাগিয়ে দিতে চাই না, কিন্তু আদত মুসলিম সম্প্রদায় থেকে এই মানুষটির জন্ম হয়েছিল। তিনি লিখছেন, এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি ও ভালোবাসি, আর কাউকে নয়। ভাবুন, ফজলুল হক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মুসলিম সম্প্রদায়, আর তাকে তার মন্ত্রিসভার শ্যামাপ্রসাদকে লিখছেন নজরুল ইসলাম, আমি জানি আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। আমরা জানি এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করবো। 41 সাল, 47 সালে স্বাধীনতা এসেছিল। সেদিন বাঙালিরা আপনাকে ও সুভাষ বাবুকেই সকলের আগে মনে পড়বে, আপনারাই হবেন এদেশের পতাকার নায়ক। কে লিখছেন? নজরুল ইসলাম। তার ধর্ম কি ছিল? মানে তার নামের পরিচিতি ধর্মে মুসলমান। ফজলুল হককে বলছেন না, তিনি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই মানুষটি যে চিঠিটা আমি আপনাদের কাছে পড়লাম, দীর্ঘ চিঠি, আমি পুরোটা পড়ছি না। চিঠিটা আমার মননে ছিল, কিন্তু আজকে খুঁজে বার করলাম, চিঠিটা এসে গেল। আমার কাছে মনে হয়েছে আজকে 125তম জন্মদিনে এটাই তো স্বীকৃতি। আজকে যে পাড়ায় দাঁড়িয়ে আপনারা কথা বলছেন বা আমরা কথা বলছি, সেটা তো মুসলমান পাড়া বলে পরিচিত ছিল একসময়। অনেক টানা পড়েন, লড়াই, দেশভাগ, যন্ত্রণা, কষ্ট করে ওপার বাংলা থেকে সমস্ত কিছু হারিয়ে বহু মানুষ এই পাড়ায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা তৎকালীন শাসকরা করেননি, করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে রূপেশ ভাই যে ইতিহাসটা বলছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি করব না। সেই মানুষটি লড়েছেন নেহরুর মন্ত্রিসভায়, শিল্প সরবরাহ মন্ত্রী ছিলেন পণ্ডিত নেহরুর প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার মন্ত্রিসভায়। তো 47 সালে স্বাধীনতা হলো, তিনি মন্ত্রী হলেন। মন্ত্রী হয়তো জীবনটা যাপন করতে পারতেন, অনেক মন্ত্রী তো কাটিয়েছেন। সম্ভবত 52 সালে, আমি তারিখটা একটু ভুল করতে পারি, রিজাইন করলেন। কি জন্য? নেহরু লিয়াকত চুক্তি, যেটা রূপেশ ইতিহাসটা বলছিল, আমি সেটাতে যাচ্ছি না। পদত্যাগ করে বেরিয়ে এলেন এবং শেষ পর্যন্ত জনসংঘের প্রতিষ্ঠা করলেন, যে জনসংঘেরই আলটিমেট রূপ 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসা, এই পশ্চিমবঙ্গে আসা। সেই মানুষটিকে স্মরণ করার জন্য আজকে যখন ছুটি হয়, অনেকে যখন প্রশ্ন করেন, আমি মনে করি আমরা পূর্বসূরিকে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম এবং নতুন করে মূল্যায়নটা শুরু করলাম যে বাঙালির ইতিহাস শুধু বিবেকানন্দ নেতাজিতে থেমে নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষ এই পশ্চিমবঙ্গে জন্মেছে, তাকে স্মরণ করা দরকার।